রাজীব সিনহা আর রিনা সিনহার সাজানো সংসারে সেদিন নেমে এসেছিল এক গভীর অন্ধকার। ছোট অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে ওনাদের একমাত্র মেয়ে রিয়াকে নিয়ে সুখেই ছিল। রিয়া ক্লাস 10-এ পড়ত, পড়াশোনায় ভালো আর হাসি খুশি মেয়ে। সেদিন ছিল শনিবার। রাজীববাবু আর রিনা দেবী দুজনেরই আলাদা কর্মক্ষেত্র। দুজনেরই অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল সেদিন। রিয়া স্কুল থেকে ফিরে একাই ছিল বাড়িতে। ঘড়িতে তখন প্রায় রাত 9টা। দরজার তালা খুলে রাজীববাবু আর রিনা দেবী যখন ফ্ল্যাটে ঢুকতে যাবেন তখন ওনারা খেয়াল করলেন দরজাটা ভেজানো আছে। তাই দেখে রিনা দেবী একটু অবাক হয়ে বলেন, কি ব্যাপার বলো তো, দরজা তো বন্ধ থাকে রোজ, তাহলে দরজাটা এভাবে ভেজানো কেন? কেউ কি বাড়িতে এসেছে নাকি? এই বলে রিনা দেবী দরজার নিচের দিকে জুতো রাখার জায়গাটা দেখলেন, কিন্তু কোনো জুতো সেখানে নেই। সেই দেখে উনি আবার বলেন, কই, কোনো জুতো নেই তো, তাহলে দরজা খোলা কেন? এমনিতেই টায়ার্ড, তার উপর এই ছোটখাটো ব্যাপার নিয়ে এত চিন্তা করো না তুমি। দেখো না, হয়তো রিয়া বাইরে বেরিয়েছিল আর ঘরে ঢোকার পর দরজা বন্ধ করতে ভুলে গেছে। ছোট একটা ব্যাপার নিয়ে এত ভেবো না তো। তাই হবে হয়তো। দরজা খুলে দুজনে ঢোকার পর রিনা দেবী রিয়াকে কয়েকবার নাম ধরে ডাকলেন। রিয়া, এই রিয়া, রিয়া মা, কোথায় তুমি? এতবার রিয়ার নাম ধরে ডাকার পরও কোনো উত্তর এলো না। রাজীববাবু ভাবলেন হয়তো রিয়া নিজের ঘরে পড়ছে বা টিভি দেখছে, কিন্তু বসার ঘর, রান্নাঘর সব ফাঁকা, এমনকি টিভির শব্দও নেই। মেয়ে কি তাহলে বাবা মায়ের সাথে মজা করে লুকোচুরি খেলছে? কিন্তু এই কথাটা বলা যতটা সহজ, মেনে নেওয়া ঠিক ততটাই কঠিন। ওনাদের মনেও কেমন যেন একটা খটকা লাগলো। রিনা দেবীর বুকটা হঠাৎ ধড়ফড় করে উঠল। এবার রাজীববাবু রিয়াকে কয়েকবার ডাকলেন, রিয়া, এই রিয়া, রিয়া মা, কোথায় তুই? আয় এদিকে আয়। রাজীববাবু এবার একটু জোরেই ডাকলেন, কিন্তু সাড়া না পেয়ে ওনারা রিয়ার ঘরের দিকে এগিয়ে গেলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই দরজাটাও ভেজানো ছিল। রাজীববাবু আলতো করে দরজাটা খুলতেই যে দৃশ্যটা দেখলেন তাতে ওনার পায়ের তলা থেকে মাটি সরে গেল। রিনা দেবী রাজীববাবুর পাশেই ছিলেন। ঘরের সিলিং ফ্যান থেকে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে ওনাদের একমাত্র সন্তান রিয়া। পা দুটো শূন্যে ঝুলছে, মুখটা ফ্যাকাশে, চোখ দুটো বন্ধ। সে এক অত্যন্ত নির্মম করুণ দৃশ্য। রিয়া! রিনা দেবীর বুক চেরা চিৎকারটা অ্যাপার্টমেন্টের স্তব্ধতা ভেঙে দিল। উনি ছুটে গেলেন রিয়ার দিকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রাজীববাবু যেন পাথর হয়ে দাঁড়িয়েছিলেন। ওনার শরীর কাঁপছিল থরথর করে। রিনা দেবী রিয়ার নিথর দেহটাকে আঁকড়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। বাবার, তুই এটা কেন করলি মা? কেন করলি? কেন 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 তুই এটা কেন করলি মা? কেন করলি? কেন করলি? রাজীববাবু নিজেকে সামলে নিয়ে দ্রুত ওড়নাটা কাটার চেষ্টা করলেন। কোনো মতে চেয়ার টেনে তার উপরে উঠে ওড়নাটা ছিঁড়ে রিয়াকে নামালেন। রিয়ার শরীরটা তখন ঠান্ডা আর ভারী হয়ে গেছে। রিনা, তুমি জলদি অ্যাম্বুলেন্সে ফোন করো, ব্যাপারটা কিন্তু আমার ঠিক লাগছে না। রাজীববাবু পাগলের মতো রিয়ার পালস দেখতে লাগলেন, কিন্তু কিছুই অনুভব করতে পারলেন না। রিনা দেবীও
পাথরের মতো হয়ে মেঝেতে বসে পড়েছেন। এদিকে আশেপাশের লোকজন ওনাদের চিৎকার শুনে বাড়িতে আত্মহত্যার ঘটনা টের পেয়ে চলে এসেছে। ওনারাই ফোন করে অ্যাম্বুলেন্সে এবং পুলিশে খবর দেয়। যথাসময়ে তারা চলে আসে আর পুলিশের কাছ থেকে সমস্ত ইনফরমেশন পেয়ে প্রাঞ্জলির টিমও হাজির হয় সেখানে। হতভম্ব রাজীব বাবু এবং রীনা দেবী তখন হাউ হাউ করে কাঁদছে। রিয়া, মারে, তোর মনে যে কিসের কষ্ট ছিল জানি না। তুই কেন করলি এরকম? আমার কোল খালি করে তুই চলে গেলি, আমার কোল খালি করে। কেন করলি তুই এরকম? নমস্কার। আজ আপনাদের জন্য থাকছে লেখিকা সুস্মিতা গোস্বামীর লেখা গোয়েন্দা প্রাঞ্জলি সিরিজের আরও একটি গল্প, ফাঁসের ফাঁদে। গল্পটি মন দিয়ে শুনে অবশ্যই জানাবেন কেমন লাগলো। পুলিশ ইন্সপেক্টর সহ প্রাঞ্জলি ঘরে ঢুকে পরিস্থিতি দেখতে গিয়ে দেখে মেঝেতে বছর 15 এক নিষ্পাপ তরুণীর মৃতদেহ শায়িত অবস্থায় আছে, যেটা দেখে সত্যিই মন ভারাক্রান্ত হয়ে ওঠা স্বাভাবিক। মেয়েটাকে এভাবে দেখে প্রাঞ্জলি দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর মুখে বলল, আমরা সত্যি এই ঘটনায় অত্যন্ত মর্মাহত। আপনারা কখন জানতে পারলেন ঘটনাটা? আমাদের রিয়া এমনটা করতে পারে না ম্যাডাম। ও তো ভীষণ হাসি খুশি মেয়ে ছিল, কোনো সমস্যা ছিল না ওর। আজ সকালেও আমার সাথে কথা বললো, স্কুলে টিফিন দিয়ে গেল, দুপুরে ফোন করে বললো আজ একটু তাড়াতাড়ি ফিরতে। আচ্ছা, এই ঘটনার সময় আপনারা কোথায় ছিলেন? আমি আর রাজীব দুজনেই কাজে বেরিয়েছিলাম। রোজই আমরা অফিসের কাজ সেরে একসাথে বাড়ি ফিরে আসি, তারপর মেয়ের সাথে সময় কাটাই। কিন্তু আজ একটু ফিরতে দেরি হয়ে গেছিল। তারপর বাড়ি এসে দেখি দরজা ভেজানো, দরজা খোলা দেখে একটু অবাক লাগলো। এরপর ওকে ঘরে কোথাও দেখতে পেলাম না। তারপর বেশ কয়েকবার ডেকেও কোনো সাড়া পেলাম না। আর তারপর ওর ঘরে এসে দেখি ও সিলিং ফ্যানের সাথে পাশ দিয়ে আত্মহত্যা করেছে। প্রাঞ্জলি, স্বপ্নীল এবং দীপ্তশ্রী তিনজনেই চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ফেলে। এইটুকু একটা ফুলের মতো মেয়ের আত্মহত্যা করার কারণ কি থাকতে পারে তা তারা বুঝতে পারে না সেই মুহূর্তে। তাই প্রাঞ্জলি মেঝেতে উবু হয়ে বসে রিয়ার মৃতদেহটাকে ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করে, আর স্বপ্নীল এবং দীপ্তশ্রী গোটা ঘর তল্লাশি করতে শুরু করে। দীপ্তশ্রী দেখে টেবিলের উপর রিয়ার স্কুল ব্যাগ, বইপত্র ছড়ানো, পাশে একটা আধ খাওয়া চকলেটের প্যাকেট। সেটা দীপ্তশ্রী খুব ভালো করে পরীক্ষা করলো তাতে কোনো অস্বাভাবিকতা আছে কিনা সেটা জানার জন্য, কিন্তু সেরকম কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায় না। এরপর হঠাৎ করেই তার চোখে পড়ল বিছানার পাশে রাখা রিয়ার ডায়েরিটা। দীপ্তশ্রী ডায়েরিটা হাতে তুলে নিল। কয়েকটি পাতা উল্টে সে রাজীব বাবু এবং রীনা দেবীর দিকে তাকালো আর বলল, আপনারা কি রিয়ার কোনো মানসিক চাপ বা সমস্যার কথা জানতেন?
না ম্যাডাম, একদম না। ও খুব সহজ সরল মেয়ে ছিল। তাহলে এখানে যেটা লেখা আছে সেটার মানে কি? এই ডায়েরিতে আপনার মেয়েই লিখেছে, আমি জানি না কেন আমার এমন লাগছে, সব কিছু যেন অর্থহীন মনে হচ্ছে। আমি ক্লান্ত, ক্ষমা করো বাবা। মা, তুমিও ক্ষমা করো, আমি আর পারছি না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি তো কল্পনাই করতে পারছি না যে আমাদের হাসি খুশি রিয়া এতটা একার বিষণ্ণ ছিল। ওদিকে প্রাঞ্জলির ভ্রু কুঁচকে যায় রিয়ার মৃতদেহ খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে গিয়ে। সে কিছু অদ্ভুত জিনিস দেখে। সে স্বপ্নীল এবং দীপ্তশীকে ডেকে বলে, রিয়ার ডেড বডিটা তোরা খুব ভালো করে দেখতো, অদ্ভুত কিছু লক্ষ্য করছিস কিনা? হ্যাঁ প্রাঞ্জলিদি, রিয়ার গলায় একটা দাগ আছে, যেই দাগটা একেবারে সমান, মানে হরাইজন্টাল বা সম্পূর্ণ সমান চাপ দেওয়ার ফলে সৃষ্টি হয়েছে, যার গভীরতা অনেকটাই বেশি, অনেকটা ইচ্ছাকৃতভাবে হ্যাঙ্গিং করিয়ে দেওয়ার মতো। এক্স্যাক্টলি। আত্মহত্যায় দড়ির দাগ সাধারণত তির্যকভাবে থাকে, যাকে বলে অবলিক মার্ক। গলার সামনে নিচু থেকে পিছনে উঁচুতে যায়। দাগ অসম্পূর্ণ হতে পারে, কারণ দড়ি গলার চারিদিকে একেবারে সমান চাপ দেয় না, অথচ এখানে সেটা নেই। আর কি কি দেখতে পাচ্ছিস ভালো করে মন দিয়ে দেখে এবার বলতো দীপু। দীপ্তশী এবার রিয়ার গোটা শরীর পর্যবেক্ষণ করতে শুরু করে। এই দেখো প্রাঞ্জলিদির দাগটা, এটা ঠিক গলায় নখের চাপের কারণে হওয়া দাগ, আঙুলের চেপে ধরার নীলচে দাগ, মুখে আর ঠোঁটে রক্ত জমাট, চোখের পাতা ফোলা, যেগুলো সাধারণত আত্মহত্যায় থাকে না। আর এই চিহ্নগুলো তখনই দেখা যায় যদি কেউ লড়াই করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, তবে। ভেরি গুড। খুনি খুব শক্তপোক্ত গ্লাভস পরে কাজটা করেছে, তাই ডিরেক্ট আঙুলের ছাপ বা নখের আঁচড় না পড়লেও খুব হালকা চিহ্ন তৈরি হয়েছে রিয়ার গলায়। এছাড়াও তোরা যদি খুব ভালো করে দেখিস তাহলে বুঝতে পারবি শুধু রিয়ার চোখের পাতা নয়, মুখমণ্ডলও যথেষ্ট ফোলা লাগছে। শ্বাসরোধ করে খুন করলে মুখ অনেক সময় বেশি ফুলে যায়, চোখ বাইরে বেরিয়ে আসতে পারে, জিভ কামড়ে ধরাও থাকতে পারে। আত্মহত্যার হ্যাঙ্গিংয়েও এগুলো হতে পারে, কিন্তু শ্বাসরোধের ক্ষেত্রে, মানে খুনের ক্ষেত্রে এগুলো অতিরিক্ত স্পষ্ট হয়। এবং এই যে আহত হওয়ার চিহ্নগুলো, এগুলোতে এটাই প্রমাণ করছে যে দিস ইজ ফোর্সফুলি হ্যাঙ্গিং, নট ন্যাচারাল। হ্যাঁ প্রাঞ্জলিদি, ঠিক তাই। আর তাছাড়া জিভ ও ঠোঁটের ভেতরের ক্ষতটাও থাকে। শ্বাসরোধ করে খুন করলে অনেক সময় দাঁতের চাপে ঠোঁটের ভেতরটায় একটা কামড়ের দাগ থাকে, যা হ্যাঙ্গিংয়ে সচরাচর থাকে না। একদম ঠিক। আমরা যেহেতু রিয়ার মৃতদেহকে ঝুলন্ত অবস্থায় দেখিনি, তাই একটু অসুবিধা হয়ে গেছে। না হলে হয়তো তার পায়ের ভঙ্গি এবং দড়ির উচ্চতা দেখে প্রথমেই বের করে ফেলতে পারতাম যে এটা আত্মহত্যা নয়, বরং খুন করে আত্মহত্যার রূপ দেয়া হয়েছে। হ্যাঁ প্রাঞ্জলিদি, আত্মহত্যায় শরীরের ভর টেনে ধরে, তাই পা সাধারণত পুরোপুরি মাটির দিক থেকে উঠে থাকে, মানে ফুল হ্যাঙ্গিং বা পার্শিয়াল হ্যাঙ্গিং, মূলত যেখানে আংশিক এবং আধা ঝুলন্ত অবস্থায় দুটোই হতে পারে। কিন্তু কাউকে ঝুলিয়ে দেওয়া হলে দড়ির উচ্চতা শরীরের উচ্চতার সাথে মেলে না, পায়ের ভঙ্গি হয় অস্বাভাবিক। তখন তো এতে নিশ্চিতভাবে বলা যেতেই পারে যে এটা খুন। তার মানে রিয়া আত্মহত্যা করেনি। আমিও তো তাই ভাবছি রে। আচ্ছা, ঘর সার্চ করে তোরা কি পেলি? আমি রিয়ার একটা ডায়েরি পেয়েছি প্রাঞ্জলিদি, যেখানে রিয়া নিজের হাতে লিখেছে ও অত্যন্ত ক্লান্ত, বাঁচার আর ইচ্ছে নেই, তাই ও চলে যেতে চায়। ওর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ওরা তিনজন আলাদাভাবে নিজেদের মধ্যে কথাবার্তা শেষ করে সিলিং ফ্যান এবং ফ্যানের সাথে লাগানো ওড়নাটা খুব ভালো করে পর্যবেক্ষণ করে। যদি সেটা থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা যায়
কিন্তু ধূর্ত খুনিত প্রমাণ লোপাট করার জন্য গোটা কাজটা গ্লাভস পরে করেছে। তাই রিয়ার গলার সাথে সাথে সেখানেও কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় না। তাই সবকিছু খতিয়ে দেখা হয়ে যাওয়ার পর ওরা রাজীব বাবু এবং রীনা দেবীর সামনে যায়। একটা কথা আপনাদের জানানো খুব প্রয়োজন। জানি না এটা শুনে আপনারা কিভাবে রিয়্যাক্ট করবেন, কিন্তু আমাদের জানানোটা কর্তব্য। তাই বলতে বাধ্য হচ্ছি যে রিয়া আত্মহত্যা করেনি। আমাদের ধারণা ওকে খুন করা হয়েছে। মানে আমাদের মেয়ে আত্মহত্যা করতে পারে এটা যেখানে আমরা মানতে পারছি না, সেখানে আমাদের মেয়েকে খুন করা হয়েছে? আমরা এটা কিভাবে মানবো? শান্ত হন প্লিজ। দেখুন, রিয়ার বডিতে কিছু অসঙ্গত ব্যাপার দেখার পর আমরা ঠিক করেছি যে বডি ফরেন্সিকে পাঠানো হবে, কারণ এটা কোনো সুইসাইড কেস নয়, একটা ফুল প্রুফ মার্ডার কেস। হ্যাঁ, আর রিয়াকে দিয়ে ওই স্বীকারোক্তিটাও খুনি ইচ্ছাকৃতভাবে লিখিয়েছে, যাতে আমরা সবাই ভাবি রিয়া সুইসাইড করেছে। ওদের কথা শুনে রীনা দেবী এবং রাজীব বাবু যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। প্রথমে মেয়ের আত্মহত্যার খবর, আর এখন খুন। একটার পর একটা আঘাত ওনাদের মানসিক স্থিতি ভেঙে দিচ্ছিল। রাজীব বাবু তার প্রিয় মেয়ের মৃতদেহ আঁকড়ে ধরে বসে আছেন, আর ওনার সামনেই গোয়েন্দা বলছে ওনাদের মেয়েকে খুন করা হয়েছে। রাজীব বাবু হাউমাউ করে কেঁদে উঠে বললেন, আমার মেয়েকে খুন করা হয়েছে? দেখুন, আমি কি বলবো, খুন না আত্মহত্যা আমি জানি না, কিন্তু এটা জানি আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে গেছে, ও আর ফিরবে না। কিন্তু কে খুন করলো আমার মেয়েকে? কেন খুন করবে ওকে? ও তো কারোর ক্ষতি করতে পারে না, ও কারোর ক্ষতি করতে পারে না। ওকে কখনো কুশিক্ষা দিইনি ম্যাডাম, ও কারোর ক্ষতি করতে পারে না। আমরা ওর সবসময় খেয়াল রাখতাম। তো হাসি খুশি মেয়েটা, কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। আমার মেয়েটা আর নেই ম্যাডাম, আমার মেয়েটা আর নেই, আমার মেয়েটা আর নেই, আমার মেয়ে আর নেই। প্লিজ শান্ত হন আপনারা, প্লিজ। জানি আপনাদের পক্ষে মুহূর্তে সবটা মেনে নেওয়া খুব কঠিন, কিন্তু আমরা যদি এই সত্যিটা না জানাই তাহলে যে খুনি পার পেয়ে যাবে। এখন আমাদের প্রথম কাজ হলো রিয়ার বডিটা পোস্টমর্টমের জন্য পাঠানো। ফরেন্সিক রিপোর্ট এলে আরও অনেক তথ্য জানা যাবে, আর তার পাশাপাশি আমরাও তদন্ত শুরু করব। দয়া করে আমাদের সাথে আপনারা সহযোগিতা করুন। রাজীববাবু এবং রীনা দেবী দুজনেই নিরুপায় হয়ে প্রাঞ্জলির দিকে তাকালেন। ওনাদের চোখে অবিশ্বাস আর যন্ত্রণা। রীনা দেবী কাঁপা কাঁপা গলায় কোনো মতে বললেন, আমরা কি করে সাহায্য করব ম্যাডাম? আমরা তো নিজেরাই বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল আমার মেয়েটা। আপনাদেরকে সবকিছু মনে করতে হবে। আজ সকালে যখন আপনারা বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন কি কোনো অস্বাভাবিক কিছু দেখেছিলেন? মানে রিয়া কি কারোর সঙ্গে ফোনে কথা বলছিল? ম্যাডাম সবকিছু তো স্বাভাবিক ছিল ম্যাডাম। দেখুন, রিয়ার ঘরের সাজানো গোছানো পরিবেশ থেকে একটা ব্যাপার ক্লিয়ার, যে বাড়িতে কেউ জোর করে ঢোকেনি, বরং রিয়ার খুবই চেনা পরিচিত কেউই ঢুকেছে, আর সেই এই কাজ করেছে। জানি না, আমি কিচ্ছু জানি না কে হতে পারে, আমি কিচ্ছু জানি না।
প্রাঞ্জলি চারপাশের লোকজনের দিকে তাকালো। ফ্ল্যাটের বাইরে তখন উৎসুক জনতার ভিড়। সে একজন কনস্টেবলকে ইশারা করে ভিড় সামলাতে বলল। তারপর তাদের উপরের ফ্ল্যাটের কলিং বেল বাজালো। বেরিয়ে এলেন এক মধ্যবয়স্ক মহিলা, নাম সীমা চৌধুরী। তিনি ওই ফ্ল্যাটের বাসিন্দা এবং রাজীব বাবুদের প্রতিবেশী। সীমা চৌধুরী রিয়ার খুনের কথা শুনে রীতিমতো হতভম্ব। সেও কেঁদে ফেললেন। উনি চোখ মুছে বললেন, আমি রিয়াকে খুব ভালো করেই চিনি। খুব হাসি খুশি মেয়ে ছিল। এমনটা হতে পারে ভাবতেই পারছি না। আমি তো আত্মহত্যা শুনেই অবাক হয়ে গিয়েছিলাম। আর এখন আপনারা বলছেন খুন। খুন। আচ্ছা মিসেস চৌধুরী, যখন রিয়া বাড়িতে একা ছিল তখন কি আপনি এই ধরুন আজ বিকেল 5টা থেকে রাত 9টার মধ্যে কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছেন? মানে কোনো চিৎকার বা ঝামেলা বা কাউকে কি ওনাদের ফ্ল্যাটের দিকে যেতে দেখেছেন, বা এরকম কোনো কিছু যেখানে রিয়া ফ্ল্যাট থেকে বেরিয়ে এসেছিল কোনো কারণে? না, আমি চিৎকার বা ঝামেলা তো কিছু শুনিনি। তবে হ্যাঁ, রাত 7:45টার দিকে আমি যখন বাজার থেকে ফিরছিলাম তখন দেখলাম ওদের ফ্ল্যাটের সামনে এক যুবক দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন ভেতরে যাওয়ার জন্য অপেক্ষা করছে। আপনি সেই যুবককে চিনতে পারবেন? না, তবে এক ঝলক দেখে যতদূর আমার মনে হলো সে এই বিল্ডিংয়ের বাসিন্দা নয়, কারণ তাকে আগে কখনো দেখিনি। আর ওভাবে এক ঝলক দেখে চেনা খুব মুশকিল। অন্তত তার চেহারা কেমন ছিল তার কোনো বর্ণনা দিতে পারবেন? বেশ লম্বা, হালকা পাতলা গড়ন, জিন্স আর কালো টি শার্ট পরা ছিল। তবে মুখটা খুব ভালো করে দেখতে পারিনি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনাদের অ্যাপার্টমেন্টে 3 তলার ফ্ল্যাটে দেখলাম বাইরে থেকে তালা বন্ধ আর খুব অপরিষ্কার। মনে হয় ওনারা এখানে থাকেন না, তাই না? আপনি ঠিকই ধরেছেন ম্যাডাম। এই অ্যাপার্টমেন্টে 3টে ফ্লোরে একটা করে 3 BHK ফ্ল্যাট। নিচে থাকেন রাজীব বাবুরা, আমরা ফার্স্ট ফ্লোরে, আর উপরে থাকেন মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী। ওনারা এখন লন্ডনে ছেলের কাছেই থাকেন। 2-3 বছরে একবার আসেন। আর 3টে ফ্লোরেই তো দেখলাম সিসিটিভি আছে। ওগুলো ঠিকঠাক কাজ করে তো? হ্যাঁ, ঠিকঠাকই কাজ করে। তবে উপরের ফ্লোরের কথা বলতে পারবো না। যে যার ফ্লোরেরটা মেনটেন করে, যে যার ফ্লোরের অ্যাডমিন। আচ্ছা, বেশ, ধন্যবাদ। এই সামান্য তথ্যটুকুও ওদের 3 জনের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে হলো। ওরা বুঝতে পারল খুনি সম্ভবত বাইরে থেকেই এসেছিল। তারপর স্বপ্নিল এবং দীপ্তশ্রী আবার ফ্ল্যাটের ভেতরে ঢুকে সব কিছু খুঁটিয়ে দেখতে শুরু করলো। রিয়ার ঘরের প্রতিটি জিনিস ওরা পরীক্ষা করে দেখলো, কিন্তু কিছুই খুঁজে পেল না। এদিকে প্রাঞ্জলি রাজীব বাবু এবং রীনা দেবীকে জিজ্ঞেস করলো, আচ্ছা, রিয়ার কি কোনো বয়ফ্রেন্ড বা ঘনিষ্ঠ বন্ধু ছিল? ওনারা পরস্পরের দিকে তাকিয়ে মাথা নাড়লেন। না, আমাদের তো এমন কিছু জানা নেই, ঠিক বলতে পারবো না। তাহলে কারোর সাথে কোনো শত্রুতা অথবা ঝামেলা? আমাদেরই তো কোনো শত্রু নেই ম্যাডাম। আর রিয়া তো একটা বাচ্চা মেয়ে, কার সঙ্গে শত্রুতা করবে? বুঝতে পারছি। আপনি শান্ত হন প্লিজ। আজ অনেকটাই রাত হয়েছে, আপনারা আগামীকাল আসুন একবার থানায়। আর হ্যাঁ, তদন্তের স্বার্থে রিয়ার ফোন, ল্যাপটপ এগুলো কিন্তু নিয়ে যাবে ফরেন্সিক টিম। সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কও নিয়ে যাবে। ফরেন্সিক টিম রিয়ার মৃতদেহ নিয়ে চলে গেল। রীনা দেবী মেঝেতে বসে হাউমাউ করে কাঁদতে লাগলেন। রাজীববাবু ওনাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। শান্ত হও রীনা, শান্ত হও। শক্ত হতে হবে তোমাকে, আমাদের ভেঙে পড়লে চলবে না।
শক্ত হও রিনা, শক্ত হও, আমাদের ভেঙে পড়লে চলবে না। আমাদের রিয়ার খুনিকে খুঁজে বের করতে হবে। তুমি শান্ত হও, শক্ত হতে হবে তোমাকে। পরদিন সকালে তিনজন মিলে রিয়ার স্কুল, তার বন্ধু বান্ধবদের সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলো। ওরা রিয়ার স্কুলে গেল এবং তার প্রিন্সিপালের সঙ্গে কথা বলল। নমস্কার, আমি প্রাঞ্জলি বর্ধন, প্রাইভেট ডিটেকটিভ। নমস্কার। রিয়ার ব্যাপারটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক। অ্যাক্সিডেন্ট হলে তাও দুর্ভাগ্যজনক বলতাম, কিন্তু একটা খুনকে কিভাবেই বা দুর্ভাগ্যজনক ঘটনা বলি, তাই না? হ্যাঁ, সেটাও ঠিক। আচ্ছা, চা চলবে তো? নো থ্যাঙ্কস। রিয়ার ব্যাপারে কি জানেন একটু যদি বলেন। রিয়া খুবই ভালো একজন ছাত্রী ছিল। তার আচরণ নিয়ে আমাদের কোনো অভিযোগ ছিল না। খুবই মিষ্টি মেয়ে ছিল। আচ্ছা, রিয়ার কি কোনো ঘনিষ্ঠ বন্ধু ছিল? হ্যাঁ, ওর এক খুব ভালো বন্ধু ছিল, নাম রিয়াঙ্কা। ওরা সবসময় একসঙ্গে থাকতো। ওর বাড়ির ঠিকানাটা আমাদের লাগবে, কথা বলতে হবে। এরপর ওরা তিনজন স্কুল থেকে রিয়াঙ্কার ঠিকানা নিয়ে রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেল। রিয়াঙ্কার বাবা মা গোয়েন্দার আসার খবর শুনেই কিছুটা বিচলিত হলেন। প্রাঞ্জলিরা রিয়াঙ্কার সঙ্গে কথা বলতে চাইল। রিয়াঙ্কা ঘরের দরজা বন্ধ করে বসেছিল। তার মা তাকে অনেক অনুরোধ করে ডেকে আনলেন। রিয়াঙ্কার চোখ খোলা, দেখে মনে হচ্ছিল সে অনেক কেঁদেছে। রিয়াঙ্কা, আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ, কিন্তু তোমার দেওয়া কিছু তথ্য হয়তো আমাদেরকে রিয়ার খুনিকে খুঁজে বের করতে সাহায্য করতে পারে। তুমি নিশ্চয়ই চাও যে তোমার বান্ধবীর খুনি ধরা পড়ুক। হ্যাঁ ম্যাডাম, আমি তাই চাই। আমি জানি রিয়া আত্মহত্যা করেনি। ও তো এমনটা করতেই পারে না। ও তো ভীষণ প্রাণোচ্ছল ছিল, কিন্তু ওকে কে খুন করলো, কেন করলো? আচ্ছা, তাহলে বলো তো, রিয়া কি আজকাল কোনো কিছু নিয়ে চিন্তিত ছিল? কোনো সমস্যা বা এরকম কিছু কি সে তোমাকে বলেছিল? হ্যাঁ, কিছু একটা তো ছিল, তবে সেটা কি তাও আমাকে কিছুতেই বলছিল না। গত কয়েকদিন ধরে ও খুব চিন্তিত থাকতো। আমি যতবার জিজ্ঞেস করেছি ও শুধু বলেছে কিছু না, কিন্তু আমি জানতাম কিছু একটা হয়েছে। ওর কি বয়ফ্রেন্ড ছিল বা কোনো ছেলে যার সাথে ও খুব মিশতো? হ্যাঁ, ওর একটা বয়ফ্রেন্ড ছিল, নাম রাহুল। আমাদের সিনিয়র ছিল। গত বছর স্কুল ছেড়ে অন্য শহরে চলে গিয়েছিল, কিন্তু ওরা দুজন তখনও যোগাযোগ রাখত। এই নতুন তথ্য পেয়ে প্রাঞ্জলির চোখ চকচক করে উঠল। স্বপ্নীল এবং দীপ্তশীর দিকে একবার তাকিয়ে নিয়ে সে রিয়াঙ্কাকে বলল, এই রাহুলের কি কোনো ছবি আছে তোমার কাছে? রিয়াঙ্কা তার ফোন থেকে রাহুলের একটি ছবি দেখালো। আচ্ছা, তুমি কি এটা বলতে পারবে যে রাহুল এর মধ্যে বা গতকাল রাতে রিয়ার সাথে দেখা করতে গিয়েছিল কিনা? না, আমি তো এটা জানি না। রিয়াও আমাকে এ ব্যাপারে কিছুই বলেনি। তবে হ্যাঁ, একটা ব্যাপার আমি জানি, সেটা হলো রাহুল ওকে কিছু একটা নিয়ে ব্ল্যাকমেল করছিল, কিন্তু রিয়া আমাকে কিছুতেই বলছিল না যে ব্যাপারটা কি। শুধু খুব ভয় পাচ্ছিল ও। ব্ল্যাকমেল? কি বলছো কি রিয়াঙ্কা? তা কিসের জন্য এই ব্ল্যাকমেলিং? তোমাকে রিয়া এ ব্যাপারে কিছুই বলেনি? একটু ভালো করে মনে করে দেখো তো। রিয়া একবারই আমায় বলেছিল যে রাহুল ওর কিছু ব্যক্তিগত ছবি আর ভিডিও নিয়ে ওকে ভয় দেখাচ্ছে। রাহুল নাকি টাকাও চেয়েছিল এর জন্যে। ওরা রিয়াঙ্কার কাছ থেকে রাহুলের ঠিকানা জোগাড় করলো। জানা গেল রাহুল এখন অন্য শহরে থাকে,
কিন্তু সে হয়তো মাঝে মাঝে কলকাতায় আসতো। ওরা দ্রুত রাহুলের ঠিকানা নিয়ে তদন্ত শুরু করলো। তারা বুঝতে পারছিল এই খুনের পেছনে ব্ল্যাকমেলের একটা বড় ভূমিকা রয়েছে। আর রিয়ার ডায়েরিতে যে লেখাটা পাওয়া গিয়েছিল সেটা পুরোপুরি খুনেরই সাজানো। হয়তো রিয়াকে শেষ মুহূর্তেও এই ভিডিও ছাড়ার হুমকি দিয়ে সেই লেখাটা লিখিয়েছিল। তিনমূর্তি যখন রাহুলের খোঁজ নিতে তার পুরনো ঠিকানায় গেল, তখন ওরা জানতে পারল রাহুল গত 1 বছর ধরে ওখানে থাকে না, কিন্তু সে মাঝে মাঝে তার এক বন্ধুর বাড়িতে আসতো। সেই বন্ধুর নাম অভিষেক। পুলিশের তৎপরতায় অভিষেককে খুঁজে বের করে তাকে থানায় নিয়ে আসা হলো। অভিষেককে জিজ্ঞাসাবাদের সময় সে প্রথমে কিছু বলতে চায়নি, কিন্তু প্রাঞ্জলি যখন তাকে শক্ত ভাষায় জেরা করলো, তখন সে সব কিছু খুলে বলল। হ্যাঁ, রাহুল 2 দিন আগে আমার বাড়িতে এসেছিল। ও রিয়ার সঙ্গে দেখা করতেও চেয়েছিল। কেন? রাহুল মূলত টাকা চাওয়ার জন্যই রিয়ার সাথে দেখা করতে যেত। ওরা দুজন যখন স্কুল ছুটির পর একসঙ্গে দেখা করতে যেত, তখন কোনোভাবে রাহুল রিয়ার কিছু কিছু গোপন ছবি তুলেছিল। রিয়া রাহুলকে খুব বিশ্বাস করত, কিন্তু রাহুল সেই বিশ্বাসের সুযোগ নিয়েছিল। এখন রাহুল টাকা চাইছিল, না দিলে সেই ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেবে বলে। হোয়াট? এরকম নিচ মেন্টালিটি ছিল রাহুল? একদম বলা থামাবি না তুই, সব খুলে বল। রিয়া টাকা দিতে রাজি ছিল না, তাই রাহুল ওকে ভয় দেখাচ্ছিল। আমি ওকে অনেকবার বলেছিলাম এই কাজটা না করতে। তাহলে কি রাহুলই রিয়াকে খুন করেছে? আমি জানি না ম্যাডাম, তবে হ্যাঁ, গতকাল সন্ধ্যায় ওই সাড়ে সাতটা নাগাদ রাহুল রিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিল। এর বেশি আমি কিছু জানি না। এরপর রাহুলের খোঁজ করতে গিয়ে তারা জানতে পারল রাহুল গতকাল রাতেই ট্রেনে করে অন্য শহরে ফিরে গেছে। প্রাঞ্জলির কথা মতো পুলিশ ওই অন্য শহরের পুলিশের সাথে যোগাযোগ করে রাহুলের খোঁজ করা শুরু করলো। পরদিন সকালে ফরেন্সিক রিপোর্ট এসে পৌঁছালো। রিপোর্ট অনুযায়ী শনিবার সন্ধে 7টা থেকে 7:30টার মধ্যে রিয়ার মৃত্যু হয়েছে। আর ওর গলার পেশি এবং হাইওয়েড হাড় পরীক্ষা করায় দেখা গেছে এটা একটা খুন, কারণ রিয়ার হাইওয়েড হাড় ভাঙা ছিল আর গলার পেশিও ছিঁড়ে গেছিল। এছাড়াও ফুসফুসে রক্তের জমাট, নাক মুখের কাছে পাওয়া দাগগুলো প্রমাণ দেয় যে মৃত্যুর আগে শ্বাসরোধ করা হয়েছে। আত্মহত্যায় যেটা হয় না। এসব ভাবতে ভাবতে প্রাঞ্জলি বলে, রিয়া খুন হয় সন্ধে 7টা থেকে 7:30টার মধ্যে। আর সীমা চৌধুরী রিয়ার ফ্ল্যাটের সামনে থাকা ওই আগন্তুক যুবককে 7:45 নাগাদ দেখেছেন। আবার অভিষেকের বক্তব্য, রাহুল গতকাল সন্ধে 7:30 নাগাদ বেরিয়েছিল রিয়ার সাথে দেখা করতে। আর যদি সেটা রাহুলই হয়, তার মানে তো রাহুল পৌঁছানোর আগেই রিয়া খুন হয়। তাহলে তো রাহুলকে মূল সন্দেহভাজন হিসেবে তৈরি করে তাকে সামনে রেখে অন্য কারোর মাস্টার মাইন্ড এখানে কাজ করছে। কিন্তু রাহুলের স্বভাব চরিত্র যা শুনলাম, তাতে আমার রাহুলের ওপর ভীষণ রাগ হচ্ছে, যাই বলো না কেন। সে তো আমি তোর চোখ মুখ দেখেই বুঝতে পারছিলাম। দেখ, ভালোবাসলেই যে নিজের সব কিছু দিয়ে দিতে হবে, এটা মেয়েদের খুব বড় একটা ভুল কাজ। রাহুল যেমন দোষী, তেমন রিয়াও দোষী এদিক দিয়ে। কিন্তু কথা হচ্ছে, রাহুল যত বড়ই দোষী হোক না কেন, এখানে কিন্তু গলদ কিছু একটা আছে। তদন্তের এই পর্যায়ে আসতেই তাদের মাথায় নতুন করে চিন্তার উদ্রেক হয়। তারা কি শুধু রাহুলের উপরই বেশি মনোযোগ দিচ্ছে? অন্য কোনো দিক তারা অবহেলা করে ফেলছে না তো? এমন সময় প্রাঞ্জলির মোবাইলে একটি ফোন এলো। হ্যালো। হ্যালো, প্রাঞ্জলি ম্যাডাম কথা বলছেন? হ্যাঁ বলছি, আপনি? আমি সাব ইন্সপেক্টর সুজয় বলছি। হ্যাঁ বলুন। রাহুলকে পাওয়া গেছে। কোথায়? এখানেই, অভিষেকের বাড়িতে। সে পালিয়ে আসেনি, বরং সে নিজে থেকে পুলিশের কাছে ধরা দিয়েছে। হোয়াট?
রাহুল আত্মসমর্পণ করেছে, কিন্তু কেন? ম্যাডাম, রাহুল নিজের অপরাধের কথা কিছু বলছে না। ও খালি বলছে সে নাকি নির্দোষ। ওর দাবি রিয়া আত্মহত্যা করেছে অথবা অন্য কেউ তাকে খুন করেছে। ও শুধু তাকে ভয় দেখিয়েছিল। ভয় দেখিয়েছিল? ঠিক আছে, রাখছি। রাহুল কি স্যারেন্ডার করেছে? আর এটা হওয়াটা স্বাভাবিক ছিল, কারণ আমাদের ভুলে গেলে চলবে না যে রাহুল পৌঁছানোর আগেই রিয়া খুন হয়েছে। তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি? থানায়? না না, অভিষেকের বাড়ি, ওখানেই আছে রাহুল। ওরা তিনজন দ্রুত অভিষেকের বাড়ির দিকে রওনা দিল। রাহুলকে যখন প্রাঞ্জলির সামনে আনা হলো, তার মুখে ভয় এবং হতাশা। প্রাঞ্জলি রাহুল দোষী নয় এটা জেনেও ইচ্ছাকৃতভাবে তাকে জিজ্ঞেস করলো, তুমি রিয়াকে ভালোবাসতে? ভালোবাসতাম না, মানে বুঝেছি। রিয়া তোমাকে ভালোবাসলেও তোমার দিক থেকে কিছু ছিল না, তাই তো? আমার এটা করা ঠিক হয়নি ওর সাথে। আচ্ছা, রিয়ার ডায়েরিতে যে লেখাটা ছিল সেটা কি তুমি লিখিয়েছিলে? না ম্যাডাম, আমি শুধু ওর সঙ্গে দেখা করতে গেছিলাম। হ্যাঁ, আমি ওকে হুমকি দিতাম ঠিকই, কিন্তু সেটা খুনের নয়, ভিডিওগুলো ছড়িয়ে দেওয়ার। এখন এই লেখাও কেন লিখেছে তা আমি জানি না ম্যাডাম, সত্যি বলছি। হতেই তো পারে যে তোমার ওই হুমকির কারণে রিয়া এমন লিখেছে। আর কেমন অদ্ভুত ব্যাপার দেখো, রিয়া কিন্তু চিঠিতে তোমাকে ফাঁসিয়ে যায়নি। তার মানে এটাই দাঁড়ায় যে রিয়াকে খুন করার জন্য আসলে তুমিই দায়ী। না না ম্যাডাম, আমি রিয়াকে খুন করিনি ম্যাডাম, আমি রিয়াকে খুন করিনি। আমি যখন ওর ফ্ল্যাটে গেল তখন দেখি দরজা খোলা। আমি ভেতরে ঢুকতেই দেখলাম ও সিলিং ফ্যানে ঝুলছে। আমি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে এসেছিলাম। আমি ভেবেছিলাম পুলিশ আমাকেই ধরবে, তাই আমি আমার বন্ধুকে ফোন করে সব জানিয়েছিলাম ম্যাডাম। প্রাঞ্জলি এই কথা শুনে অবাক হয় না, কারণ ফরেন্সিক রিপোর্ট আসার পরেই রাহুলের বিপক্ষে তার কোনো জোরালো প্রমাণ অবশিষ্ট ছিল না। বেশ, যতক্ষণ না এই কেসের সমাধান হচ্ছে শহর ছেড়ে বাইরে যাবে না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ও হ্যাঁ, ফটোগুলো ডিলিট করে দেবে, নয়তো জেলের ভাত খাওয়াবো, এই বলে দিলাম। আমি ডিলিট করে দিয়েছি ম্যাডাম, আমি ডিলিট করে দিয়েছি। এই কেস নিয়ে পুনরায় তদন্ত শুরু করলো ওরা। হয়তো কোনো অদৃশ্য ফাঁক থেকে যাচ্ছে। যদি রাহুল রিয়াকে খুন না করে তাহলে কে করল? আর সীমা চৌধুরী যে যুবককে দেখেছিল সে কি রাহুলই ছিল নাকি অন্য কেউ? এরই মধ্যে সেই দিন বিকেলেই ফরেন্সিক টিমের সৌজন্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া গেল। ফুটেজে দেখা গেল সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে একটি যুবক রিয়ার ফ্ল্যাটের দিকে যাচ্ছে, ঠিক যেমনটা সীমা চৌধুরী বলেছিলেন। তবে ফুটেজটা অস্পষ্ট, কিন্তু প্রাঞ্জলির মনে একটা খটকা শুরু হয়। রাহুলের কাছে রিয়াকে খুন করার শক্ত মোটিভ থাকলেও এবং সে 7:45 রিয়ার বাড়িতে পৌঁছালেও তার আগেই রিয়া খুন হয়ে গেছিল। অথচ সিসিটিভি ফুটেজে রাহুল ব্যতীত সেই দ্বিতীয় ব্যক্তি ধরা পড়ল না কেন? রাহুল ছাড়া আর কার কাছে রিয়াকে খুন করার শক্ত মোটিভ আছে, আর সেটা কি? এই রহস্যের জট যেন ক্রমশই জটিল হয়ে উঠছে। রিয়ার বন্ধু রিয়াঙ্কা বলেছিল রিয়া গত কিছুদিন ধরে খুব চিন্তিত ছিল। এই দুশ্চিন্তার কারণ কি শুধু রাহুলই ছিল নাকি অন্য কিছু ছিল, এটা এবার তাদের জানতে হবে। ওরা আবার রিয়াঙ্কার কাছে গেল। এবার প্রাঞ্জলি রিয়াঙ্কার সঙ্গে আরো বিস্তারিতভাবে কথা বলতে চাইল। রিয়াঙ্কাকে জিজ্ঞেস করলো, আচ্ছা রিয়াঙ্কা, তুমি আর রাহুল ছাড়া অন্য কোনো ছেলে বা মেয়ের সাথে কি রিয়া খুব বেশি মিশতো? না, কোনো বন্ধু নয়, তবে একজন প্রাইভেট টিউটার আছেন, অমিত স্যার। রিয়া ওনার কাছে টিউশন পড়তে যেত, আমি রেকমেন্ড করেছিলাম। আসলে স্যার খুব ভালো পড়াতেন, তাই
কিন্তু খেয়াল করি রিয়া হঠাৎ করেই অমিত স্যারের কাছে যেতে ইতস্তত বোধ করছে। আমি জিজ্ঞেস করলে বলতো এমনি, আর ভালো লাগছে না। প্রাঞ্জলি, স্বপ্নীল ও দীপ্তসী এই নতুন তথ্যে কিছুটা অবাক হল। কেন একজন ছাত্রী তার শিক্ষকের কাছে যাওয়া বন্ধ করতে চাইবে? তারা বুঝতে পারল এই অমিত স্যারই হতে পারে তাদের পরবর্তী টার্গেট। ওরা রিয়াঙ্কার থেকে অমিত স্যারের ঠিকানা নিয়ে ওনার বাড়িতে গেল। অমিত রায় একজন শান্ত, ভদ্র এবং মধ্যবয়স্ক মানুষ। দেখতে খুব সহজ সরল, যদিও প্রাঞ্জলিদের দেখে উনি কিছুটা অবাকই হলেন। নমস্কার, আমি প্রাঞ্জলি বর্ধন, প্রাইভেট ডিটেকটিভ। আমরা রিয়া সিনহার মৃত্যুর তদন্ত করছি। আমি জানি আমার ছাত্রীর এমন করুণ পরিণতিতে আমি অত্যন্ত মর্মাহত। আমি জানি না কেন এমনটা হলো। স্যার, আমরা জানতে পেরেছি যে রিয়া আপনার কাছে প্রাইভেট পড়তো। হ্যাঁ, রিয়া খুবই ভালো ছাত্রী ছিল, আমার খুবই প্রিয় ছিল সে। আপনি কি জানেন রিয়া কিছুদিন ধরে আপনার কাছে আসা বন্ধ করতে কেন চাইছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে। ও বলেছিল স্কুলের পড়াশোনায় বেশি চাপ হচ্ছে, তাই আপাতত প্রাইভেট পড়াটা বন্ধ রাখবে। আপনার কি মনে হয় না যে এটা একটা অস্বাভাবিক কারণ? আমি কিভাবে বলি বলুন তো? সেটাও ঠিক। আচ্ছা, আপনি কি রিয়ার সাথে এমন কিছু করেছিলেন যার জন্য ও আপনার কাছে আসতে চাইতো না? কি বলছেন আপনি? আমি একজন শিক্ষক, এটা আপনি ভাবলেনই বা কি করে? আমাদের কাছে প্রমাণ আছে যে রিয়া খুব দুশ্চিন্তার মধ্যে ও বিশেষ করে মন খারাপের মধ্যে ছিল। হতেই পারে এর জন্য আপনিও দায়ী, তাই আপনার কাছে রিয়া আর পড়তে আসতো না। বিপদে না পড়তে চাইলে সত্যিটা বলুন, নইলে কপালে দুঃখ আছে বলে দিলাম। আমি রিয়ার সাথে কোনো খারাপ কিছু করিনি। হ্যাঁ, এটা ঠিক, আমি রিয়াকে সত্যিই খুব ভালোবাসতাম। ভালোবাসতেন মানে? কি বলছেন কি আপনি? হ্যাঁ, আপনারা যেই ভালোবাসার কথা ভাবছেন সেটাই। আমি রিয়াকে ভালোবাসার কথা জানিয়েও ছিলাম, কিন্তু ও আমাকে প্রত্যাখ্যান করে। ওরা তিনজনই যেন আকাশ থেকে পড়ে। বাবার বয়সে একজন শিক্ষক কিনা নিজের কন্যা সমতুল্য ছাত্রীকে প্রেম প্রস্তাব দিচ্ছে। এই কেস সলভের জার্নিতে আর কি কি দেখা লাগবে তাদের কে জানে। তাহলে কি আপনি এই কারণে রিয়াকে হুমকি দিয়েছিলেন? আমি শুধু ওকে বলেছিলাম যদি সে আমার থেকে দূরে চলে যেতে চায় তাহলে আমি ওর পরিবারকে আমাদের সম্পর্কের কথা জানিয়ে দেব। তার মানে রিয়ার মানসিক চাপের কারণ শুধু রাহুল নয়, অমিত রায়ও ছিল। এই দুই ব্যক্তি রিয়াকে ভিন্নভাবে ব্ল্যাকমেল করত। প্রাঞ্জলি অমিত রায়ের কাছ থেকে তার মোবাইল ফোনটি নিয়ে সেটি পরীক্ষা করার নির্দেশ দিল স্বপ্নীলকে। তার ফোন থেকে রিয়ার সঙ্গে কথোপকথনের কিছু স্ক্রিনশট পাওয়া গেল, যেখানে অমিত রায় রিয়াকে অনেক আবেগপূর্ণ মেসেজ পাঠিয়েছিলেন। সেই মেসেজগুলো প্রমাণ করছিল অমিত রায়ের সঙ্গে রিয়ার সম্পর্কটা শুধু শিক্ষক ছাত্রীর ছিল না। শনিবার সন্ধে 6টা থেকে 8টা পর্যন্ত আপনি কোথায় ছিলেন? আমার অন্যান্য টিউশন পড়ানো থাকে, সেখানেই ছিলাম। ওরা এরপর সেখান থেকে চলে যায়। নিজেদের অফিসে ফিরে এসে স্বপ্নীল এবং দীপ্তসী রিয়ার ফোন এবং ল্যাপটপ থেকে অনলাইন প্রোফাইলগুলো পর্যবেক্ষণ করা শুরু করলো। রিয়ার ফেসবুক আর ইনস্টাগ্রামে ওর অনেক বন্ধু ছিল, কিন্তু সকলের মধ্যে থেকে একজনকে ওরা সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করল। দিদি, সব প্রোফাইলগুলোর মধ্যে এটাই একমাত্র প্রোফাইল যেটার সাথে রিয়ার খুনের যোগাযোগ থাকতে পারে। নাম অনির্বাণ মিত্র। অনির্বাণ মিত্র, বেশ। সন্দেহ করার কারণ? অনির্বাণ মিত্র নামের এই ব্যক্তি রিয়াকে প্রায় সময় অদ্ভুত মেসেজ পাঠাতো, যেমন ধরো, তোমার মতো এত সুন্দরী মেয়ে পৃথিবীতে আর দ্বিতীয় নেই, আমি তোমার জন্য সব কিছু করতে পারি, বা আমি জানি তোমার কষ্ট হচ্ছে, আমি তোমার পাশে আছি, এটসেট্রা এটসেট্রা। বেশ। তার উপর রিয়ার মৃত্যুর পর সে তার ফেসবুক পোস্টে একটা স্ট্যাটাস দিয়েছিল,
সব কিছু শেষ হয়ে গেল, এখন আমি আর কাকে নিয়ে বাঁচবো? ইন্টারেস্টিং। এই অনির্বাণকে এখনই খুঁজে বের কর। ও কে, কি করে, কোথায় থাকে, সব কিছু। পরের দিন সকালে সোর্স কাজে লাগিয়ে অনির্বাণ মিত্রর বাড়ি খুঁজে পাওয়া গেল। ওরা অনির্বাণের বাড়ি পৌঁছে দেখল অনির্বাণ তার রুমের ভেতরে একা বসে আছে। তার চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। হ্যালো অনির্বাণ, আমি প্রাঞ্জলি বর্ধন, প্রাইভেট ডিটেকটিভ। মানে প্রাইভেট ডিটেকটিভ? হ্যাঁ, প্রাইভেট ডিটেকটিভ মানে গোয়েন্দা? হ্যাঁ, আশা করি রিয়া সিনহার মৃত্যুর খবর তুমি জানো। আমরা রিয়ার মৃত্যুর তদন্ত করছি। হ্যাঁ জানি, আমি জানি যে রিয়া নেই। আচ্ছা, তোমার সঙ্গে রিয়ার কি সম্পর্ক ছিল? রিয়া আমার খুব ভালো বন্ধু ছিল। ওর মৃত্যুর খবরটা তাই আমি মানতে পারছি না কিছুতেই। তা রিয়া কি শুধুই বন্ধু ছিল তোমার? না 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 না, আমি 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 ওকে ভালোবাসতাম, আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু কিন্তু ও আমাকে বন্ধু হিসেবেই দেখতো, ও আমাকে বন্ধু হিসেবেই দেখতো। আচ্ছা, তুমি কি জানতে যে রিয়া ভীষণ দুশ্চিন্তা আর অবসাদের মধ্যে ছিল? হ্যাঁ জানি, জিজ্ঞেসও করেছিলাম। কি উত্তর দিয়েছিল? আচ্ছা, ও কি তোমায় রাহুল বা অমিত স্যার কারোর কথা জানিয়েছিল? না, ও আমাকে এরকম কিছুই বলেনি, কিন্তু আমি রিয়াকে বাঁচাতে চেয়েছিলাম। আমি ওকে বলেছিলাম যে যদি যে কোনো সমস্যা হয়, যে কোনো সমস্যা আমাকে জানাতে। তবে তবে ও কিচ্ছু জানায়নি। আর একটা সময় পর তো ও আমাকে এত জিজ্ঞাসাবাদের কারণে অপছন্দ করতে শুরু করে এবং তারপরে তারপরে আমাকে আমাকে এড়িয়ে যেতে শুরু করে, যেটা যেটা আমি মেনে নিতে পারিনি। মানে আমি কিছুতেই মেনে নিতে পারি। তার মানে তোমার একটা ক্ষোভ তৈরি হয়েছিল রিয়ার ওপর, তাই তো? যে ক্ষোভের একটা নয়, দুটো কারণ। প্রথমটা তোমার ভালোবাসা প্রত্যাখ্যান, আর দ্বিতীয়টা তোমাকে এড়িয়ে যাওয়া। দেখুন ম্যাডাম, আমার হয়তো এমন মনে হয়েছিল ঠিকই, কিন্তু কিন্তু তার জন্য আমি ওকে খুন করতে যাব কেন বলতে পারেন? আর আর তার চেয়েও বড় কথা, গত পরশুদিন রিয়ার সঙ্গে যখন এমনটা ঘটে তখন আমি আমার কোচিং ক্লাসে ছিলাম। আপনি চাইলে খোঁজ নিয়েও দেখতে পারেন। বেশ, আজ উঠি তাহলে। ওদের সামনে এখন তিনটি ভিন্ন সন্দেহভাজন, রাহুল, অমিত রায় এবং অনির্বাণ মিত্র। প্রত্যেকেই রিয়ার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত, প্রত্যেকেই রিয়ার মানসিক চাপের কারণ। কিন্তু তাদের মধ্যে কে আসল খুনি? নাকি এই রহস্যের জল আরও সুদূর প্রসারী? প্রাঞ্জলি এবার রাজীববাবু এবং রীনা দেবীকে প্রাঞ্জলিদের গোয়েন্দা দপ্তর সূক্ষ্মদর্শীতে আসতে বলে। ওনারা ওখানে আসার পর রাজীববাবু প্রাঞ্জলিকে জিজ্ঞেস করলেন, আপনারা কি খুঁজে পেয়েছেন কে আমাদের রিয়াকে খুন করলো? আমাদের কাছে একাধিক সন্দেহভাজন আছে, কিন্তু আমরা এখনো নিশ্চিত নই যে কে আসল খুনি। আচ্ছা, আপনারা কি জানেন রিয়ার ঘনিষ্ঠ বন্ধু রিয়াঙ্কাও রিয়ার সঙ্গে একই প্রাইভেট টিউটরের কাছে পড়তো কিনা? হ্যাঁ জানি, রিয়াঙ্কাই তো ওকে অমিত স্যারের কাছে নিয়ে গিয়েছিল। আপনাদের কি মনে হয় যে রিয়াঙ্কাও কোনোভাবে রিয়ার মৃত্যুর সঙ্গে জড়িত থাকতে পারে? এইসব কি বলছেন আপনি? রিয়াঙ্কা রিয়ার খুবই ভালো বন্ধু ছিল, ও কেন রিয়াকে খুন করতে যাবে? রিয়াঙ্কা খুবই মিষ্টি একটা মেয়ে, দয়া করে ওর সম্পর্কে এসব কথা বলবেন না প্লিজ। আরেকটা ব্যাপার, রিয়ার ফোনের নোটপ্যাডে একটা অদ্ভুত লাইন পাওয়া গেছে, যেখানে লেখা সাইকোলজিস্টের কাছে রোগ সারানো হয়তো সম্ভব,
কিন্তু রোগের ক্ষত নয়। এর মানেটা কি? আপনাদের মেয়ে কি কোনো গোপন রোগ বা মানসিক সমস্যায় ভুগছিল? রাজীববাবু এবং রীনা দেবী একে অপরের দিকে তাকালেন, যেন ওনারা এই বিষয়ে জানেনই না। এছাড়াও রিয়ার ফোনের গ্যালারিতে ডক্টর মুখার্জির প্রেসক্রিপশনের ছবি ছিল, যেগুলো বিগত 6 মাসের। এই নতুন তথ্য শুনে ওনারা স্তম্ভিত হয়ে গেলেন। এগুলো কি বলছেন ম্যাডাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই রিনা, তোমাকে কি রিয়া কিছু বলেছিল এই ব্যাপারে? না তো, রিয়া তো এসব ব্যাপারে কিছুই বলেনি। প্রাঞ্জলি সেই ছবি থেকে ডক্টরের ডিটেলস জোগাড় করে। তারপর সেই দিন বিকেলেই ওরা পৌঁছে যায় সেই ডক্টরের চেম্বারে। আগে থেকে ফোন করে বলা ছিল, তাই ওনার চেম্বারে গিয়ে ওনার সাথে দেখা করতে কোনো অসুবিধে হয় না। নমস্কার, আমি প্রাঞ্জলি বর্ধন, প্রাইভেট ডিটেকটিভ। আমি ফোন করেছিলাম আপনাকে। বুঝতে পেরেছি, কিন্তু ডিটেকটিভ আবার আমার চেম্বারে কেন বুঝতে পারছি না। তখন বললেন একটা ইনভেস্টিগেশনের ব্যাপারে। প্রাঞ্জলি সেই প্রেসক্রিপশনের ফটোটা দেখিয়ে ডক্টর মুখার্জিকে জিজ্ঞেস করলো, এটা তো আপনারই লেখা প্রেসক্রিপশন? হ্যাঁ, এটা আমারই লেখা, কিন্তু গত শনিবার এই মেয়েটিকে মানে রিয়া সিনহাকে নিজের ফ্ল্যাটে খুন করা হয়েছে, আর আমরা সেই খুনেরই তদন্ত করছি। হোয়াট? কি বলছেন কি আপনি? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তাও কি একা এসেছিল আপনার কাছে? হ্যাঁ, বাচ্চা মেয়েটা একাই এসেছিল। এইটুকু মেয়ে একা এসেছিল? ব্যাপারটা আপনার কাছে অদ্ভুত লাগেনি? আমি অবাক হয়েছিলাম ঠিকই, কিন্তু সমস্যাটাই এমন ছিল যে কার সাথেই বা ও এখানে আসবে। আমরাও এখানে ওর সমস্যার ব্যাপারেই জানতে এসেছি। হ্যাঁ, আসলে রিয়া মানসিক অবসাদে ভুগছিল। কারণ রিয়া তার বাবাকে খুব ভালোবাসতো, কিন্তু তার বাবা অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন। এই কথা রিয়া কোনোভাবে জানতে পেরেছিল, আর এই কথা কাউকে বলতে না পারার কারণে রিয়া মানসিক অবসাদে ভুগছিল। কার সাথে সম্পর্কে ছিল সেটা কি আপনাকে বলেছিল? হ্যাঁ, বলেছিল। রিয়ার মায়ের কোনো এক অফিস কলিগের সাথে ওর বাবার সম্পর্ক ছিল। এই নতুন তথ্য পেয়ে প্রাঞ্জলির মাথার উপর যেন বজ্রপাত হলো। খুনের আসল মোটিভ কি তাহলে এটাই ছিল? আর রিনার সেই সহকর্মী কি তাহলে এই খুনের পেছনে জড়িত? পরের দিন সকাল সকাল ওরা পৌঁছলো রাজীববাবুদের ফ্ল্যাটে। রাজীববাবু, আমরা রিয়ার ডক্টরের সাথে কথা বলেছি, আর আমরা জানতে পেরেছি যে রিয়া আপনার গোপন সম্পর্কের কথা জানতো। এটা কি সত্যি? রাজীববাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কোনো কথা বলতে পারলেন না। রীনা দেবী বিস্ময় আর অবিশ্বাস নিয়ে রাজীবের দিকে তাকালেন। কি বলছেন উনি? এটা সত্যি? রাজীববাবু মাথা নিচু করে রইলেন। আমি জানি না। আর কি লুকাবে তুমি? আমার মেয়ের মৃত্যুর কারণ তাহলে আমি? আমার স্বামী আমাকে ঠকাচ্ছিল, আর আমার মেয়ে তার সহ্য করতে পারছিল না। কেন করলে তুমি এমনটা? কেন করলে? ম্যাডাম, আপনি শান্ত হন। আমরা জানি এটা আপনার জন্য কতটা কঠিন, কিন্তু আমরা যদি এই সত্যটা না জানি তাহলে তদন্ত এগোবে কি করে বলুন? আর হ্যাঁ, রাজীববাবু, দয়া করে ওই মহিলার পরিচয় দিন। রাজীব সিনহা কোনো উত্তর দিতে পারলেন না। স্বপ্নীল তখন রাজীববাবুর মোবাইলের কল লিস্ট চেক করে দেখল রাজীববাবু সম্প্রতি একজন মহিলাকে অনেকবার ফোন করেছেন, যার নাম সোনালী। প্রাঞ্জলি রাজীববাবুকে জিজ্ঞেস করল, এই সোনালীকে? ওই আমার... থাক, বুঝেছি। আপনি ওনার ঠিকানাটা দিন, তাহলেই হবে। প্রাঞ্জলিরা এবার রাজীববাবুর দেওয়া ঠিকানা অনুযায়ী ওই মহিলার ফ্ল্যাটে উপস্থিত হল। সোনালী রায় খুবই শান্ত এবং সাধারণ একজন মহিলা। তাকে দেখে মনে হয় না যে সে কোনো অপরাধ করতে পারে বলে। নমস্কার, আমি প্রাঞ্জলি বর্ধন, প্রাইভেট ডিটেকটিভ।
আমি কেন এখানে এসেছি আশা করি আপনি জানেন। জানি। রিয়ার কথা শুনে আমিও খুব কষ্ট পেয়েছি। ও খুব ভালো মেয়ে ছিল। রাজীব সিনহার সাথে আপনার সম্পর্কটা ঠিক কী রকম? আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু এটা কোনো সিরিয়াস রিলেশন নয়। আমরা শুধু একে অপরের সঙ্গে টাইম স্পেন্ড করতাম। সিরিয়াস সম্পর্ক আবার কীরকম সম্পর্ককে বলে? থাক, বাদ দিন। আচ্ছা, রিয়া কি এই সম্পর্কের কথা জানতো? সেটা আমি জানবো কিভাবে? রাজীব আমাকে এই নিয়ে কোনোদিনও কোনো কথা বলেনি। তাহলে কি আমি ধরে নেব যে আপনিও রিয়ার মৃত্যুর সঙ্গে জড়িত? আশ্চর্য তো, যেখানে আমি এটা জানি না যে রিয়া এই ব্যাপারে কিছু জানতো কিনা, সেখানে ওকে খুন করে আমার লাভটা কি? আমার কোনো ইন্টেনশন বা প্রফিট তো আমি খুঁজে পাচ্ছি না। আর যদি বলা হয় রিয়া আপনাদের ব্যাপারে জানতো? জানলে জানতো, তা আমি কি করব? তাছাড়া রিয়ার খুনের দিন আমি বাড়িতেই ছিলাম। আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই এই খুনের সঙ্গে। বেশ, আজ উঠি, তবে আবার দরকার হলে কিন্তু আসবো। প্রাঞ্জলিরা যখন নিজেদের অফিসে বসে এই কেসটা নিয়ে ভাবছে, তখন দীপ্তশ্রী বলল, আচ্ছা প্রাঞ্জলিদি, সন্দেহভাজন তো ধরে নিলাম এরা সবাই, কিন্তু এদের কারোর উপস্থিতির সাথেই তো রিয়ার খুনের সময়টা মিলছে না। তাহলে তো বুঝে নিতে হবে এদের মধ্যে কেউই খুনি নয়, যত বড় মোটিভই থাকুক। আর তার উপর যে কে আসল খুনি কে জানে। একদিকে রাহুল, আর একদিকে অমিত রায়, আর এখন স্বয়ং রিয়ার বাবা অথবা সোনালী রায়। উফ, দিস ইজ টু মাচ। এই কথাটা আমাকেও ভাবাচ্ছে রে। আমি বুঝতে পারছি না এই সমস্ত কিছু ছাড়া আর কার ওপর আমাদের এখনো পর্যন্ত একবারের জন্য নজর যায়নি। আর এটাও মাথায় ঢুকছে না, রাহুল বাড়িতে ঢোকার আগেই যখন রিয়া খুন হয়, তাহলে সিসিটিভি ক্যামেরা সেই ব্যক্তিকে ক্যাপচার করতে পারলো না কেন? সে কি আগে থেকে কোনো গোলযোগ করে রেখেছিল যাতে তাকে সিসিটিভি ক্যামেরা ক্যাপচার করতে না পারে? কিন্তু করলেও বা সেটা কিভাবে করবে? তবে একটা কথা এখন মনে হচ্ছে আমার, যদি ওই সিসিটিভি ক্যামেরা আর ক্যামেরার টোটাল ফুটেজটা আরেকবার চেক করা যেত, তাহলে নিশ্চয়ই কিছু ধরা পড়তো। তুমি ঠিক কি বলতে চাইছো প্রাঞ্জলিদি? দেখ, যদি ফুটেজটা লোকাল হার্ড ডিস্কে সংরক্ষিত থাকে, তাহলে অনেক সিস্টেমে ম্যানুয়ালি নির্দিষ্ট সময় বা সেগমেন্ট সিলেক্ট করে ডিলিট করা যায়, কিন্তু কিছু সিস্টেমে পুরো দিনের বা নির্দিষ্ট জাঙ্ক আকারে ডিলিট হয়। একেবারে মিনিট অনুযায়ী নাও হতে পারে। রেকর্ডিং ডিলিট করার জন্য সাধারণত অ্যাডমিন পাসওয়ার্ড লাগে। এটা লোকাল ডিভিআর বা এনভিআর সিস্টেমে হয়। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা তো আমার জানা ছিল না। আরও কোনো সিস্টেম আছে নাকি? হ্যাঁ, আছে তো। ক্লাউড বা অনলাইন স্টোরেজেও নির্দিষ্ট সময়ের ফুটেজ ডিলিট করা অনেক সময়ই সম্ভব নয়, কারণ সেটা সার্ভার থেকে মুছে ফেলার অধিকার ব্যবহারকারীর নাও থাকতে পারে। অনেক ক্ষেত্রে শুধু পুরো ক্লিপ ডাউনলোড বা ব্যাকআপ করা যায়, ডিলিট নয়। আবার কিছু সিস্টেমে অ্যাডমিন অ্যাকাউন্ট দিয়ে নির্দিষ্ট টাইম ফ্রেম ডিলিট করা যায়, কিন্তু সেটা রেকর্ডে থেকে যায়, যাকে বলা হয় অডিট ট্রেল। মোট কথা, সিসিটিভি ফুটেজের নির্দিষ্ট অংশ অনেক সময় ডিলিট করা যায়, কিন্তু ক্যামেরা সিস্টেমের ধরন এবং অ্যাডমিন পারমিশনের ওপর নির্ভর করে। তার মানে তুমি বলতে চাইছো যে সিসিটিভি ফুটেজের চেয়ে এবার আমাদের সিসিটিভি ক্যামেরাটা দেখা বেশি জরুরি? এক্স্যাক্টলি। হতেই তো পারে যে সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে, কারণ ডিভিআরের সুবিধা হলো নির্দিষ্ট সময় বেছে ডিলিট করা অনেক সময়ই সম্ভব, কিন্তু অনেক সময় ডিভিআরের সিস্টেম লগে ডিলিটের রেকর্ড থেকে যায়। এটা খুব মাঝারি লেভেলের পদ্ধতি, চাইলে ফরেন্সিক টিম পরে রিকভার করতে পারে। এক্সেলেন্ট। আর বাকি দুটো সিস্টেমে, মানে এনভিআর এবং ক্লাউড স্টোরেজের ক্ষেত্রে? এনভিআরের সুবিধা হলো উচ্চ রেজলিউশনের ফুটেজে সময় নির্দিষ্ট করে ডিলিট করা যায়, আর সমস্যা হচ্ছে অনেক এনভিআর সিস্টেমে লগ খুব শক্তভাবে ট্র্যাক করা হয়। কে কখন ডিলিট করছে সেটাও ধরা পড়ে, আর এটা ডিভিআরের থেকে একটু বেশি সিকিওর, কিন্তু ফরেন্সিক ট্রেস করতে পারবে। আর ক্লাউড হচ্ছে সবচেয়ে ট্রিকি। এর সুবিধা অনেক সময় শুধু অ্যাডমিনই অ্যাক্সেস পায়,
কেউ জানতেও পারে না কবে ডিলিট হয়েছে। তবে হ্যাঁ, এটারও ফাঁক আছে। ব্যাকআপ থেকে রিকভারি সম্ভব হলে ডিলিট ধরা পড়ে যায়। অনেক কোম্পানির ক্লাউডে ডিলিশন লক অটো সেভ থাকে। এটা সবচেয়ে ট্রিকি এই জন্যই হয় কারণ অনেক সময় লোকাল ডিভাইসে কিছুই থাকে না, সব কিছু ক্লাউডে হ্যান্ডেল হয়। তাহলে তো এবার সত্যি সত্যি সিসিটিভি ক্যামেরার সিস্টেমটা চেক করতে হবে। পরদিন সকালে স্বপ্নীল এবং দীপ্তশ্রী রিয়াদের ফ্ল্যাট থেকে সিসিটিভি ক্যামেরাটা নিয়ে আসে, যেটাতে রাজীববাবু এবং রীনা দেবী দুজনেই বেশ অবাক হয়। কিন্তু তদন্তের স্বার্থে যে কোনো কিছু যে কোনো মুহূর্তে প্রয়োজন। এবার শুধু ফুটেজ নয়, ক্যামেরার সিস্টেমও চেক করা হবে। সুতরাং ক্যামেরা পাঠানো হয় ফরেন্সিকে এবং সংগৃহীত ফুটেজগুলো আরেকবার চেক করতে শুরু করে ওরা। দেখো প্রাঞ্জলিদি, ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু ঠিক পরের সেকেন্ডে টাইম লাইনটা লাফ দিল 7:30টায়, মানে পুরো আধ ঘন্টা হাওয়া। আর এটা সেই সময় যখন রিয়া খুন হয়। তারপরে এই যে দেখো 7:45 নাগাদ রাহুলকে দেখা যাচ্ছে। এটা কিন্তু সত্যি আমাদের খেয়াল করা হয়নি। এই ধরনের গ্যাপ তো কেবল এনভিআর এর ম্যানুয়াল ডিলিশন ছাড়া অন্য কোনো সিস্টেমে হয় না। নেটওয়ার্কে যদি সিগন্যাল যেত তবে ফ্রেম ব্লার হতো, কিন্তু এখানে তো ফ্রেমই নেই। তার মানে কেউ কেটে দিয়েছে। স্বপ্নীল মাথা নাড়ল। এবার সে কনসোলে ঢুকে পড়ল, যেখানে লগ ফাইল রাখা থাকে। এই দেখো দিদি, যা ভেবেছি ঠিক তাই। ইউজার লগে লেখা আছে যে সন্ধ্যা 7টার আগে ম্যানুয়াল ডেট কমান্ড এক্সিকিউট করা হয়েছে, আর ইউজার আইডিটা অ্যাডমিন। মানে কেউ নিজের ইচ্ছায় ওই সময়ের ফুটেজ ডিলিট করেছে। আর অ্যাডমিন তো বাড়ির লোক ছাড়া আর কারো থাকার কথা নয়। ঠিক তাই, কারণ এনভিআর থেকে একবার ডিলিট করলে লোকাল ব্যাকআপও উধাও হয়ে যায়। তবে ডিলিট মানে শেষ না, অনেক সময় ওভাররাইট না হলে ফরেন্সিক ল্যাব থেকে রিকভার করা সম্ভব। তাহলে তো একটাই পথ খোলা, পুরো এনভিআর ড্রাইভটা সিল করে ফরেন্সিকে পাঠাতে হবে। ওরা দ্রুত ডিভাইসটা খুলে প্রমাণ হিসেবে সিল করে ফেলল। দুই দিন পর ফরেন্সিক রিপোর্ট হিসেবে রিকভার ফুটেজটা আসে। তাতে দেখা যায় ওই 30 মিনিটের মধ্যে ফুটেজ ডিলিট হয়েছিল, কিন্তু ডেটা পুরোপুরি ওভাররাইড হয়নি। তারা ডেটা থেকে ফ্রেমগুলো রিকভার করে ফেলেছে। ওই ফুটেজে দেখা যাচ্ছে ঠিক সন্ধে 7:04 নাগাদ চকলেট হাতে আপাদমস্তক কালো পোশাক পরা এবং টুপি পরা একটা লোক দরজার কলিং বেল বাজালো, আর রিয়া ভেতর থেকে দরজা খুলে অত্যন্ত আনন্দের সাথে লোকটাকে ভেতরে নিয়ে গেল। তারপরেই সেই ব্যক্তি ভেতরে ঢুকে সম্ভবত রিয়াকে খুন করে 7:27 নাগাদ বেরিয়ে আসে। লোকটাকে দেখে তো খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে এটা রিয়ার পরিচিত কেউ, কিন্তু কে? এটা তো আবার নতুন একটা প্রশ্ন হাজির হলো। তা আবার চকলেটও নিয়ে গেছে। কিন্তু সিসিটিভি ফুটেজ ডিলিট করার কাজ তো অ্যাডমিন করতে পারে বললে, তাহলে সেক্ষেত্রে তো রিয়ার বাড়িতে রিয়ার বাবা মা ছাড়া আর কেউ নেই। তাহলে ডিলিটটা করলো কে? লেটস সি, সেটা না হয় ওনারাই বলবেন। ওরা তিনজন সময় নষ্ট না করে তৎক্ষণাৎ আবার রিয়ার বাড়ি যায়। এবার প্রাঞ্জলি সরাসরি রাজীববাবুকে জিজ্ঞেস করে, রাজীববাবু, আপনার সিসিটিভি ফুটেজের 7টা থেকে 7:30টার ফুটেজ ডিলিট করা হয়েছিল, অথচ এটা অ্যাডমিন ছাড়া আর কেউই করতে পারে না। হোয়াট? আমাদের সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ ডিলিট করা হয়েছিল? হ্যাঁ, আর তাই আপনার কথাই সবার আগে মনে পড়ল। মানে কি বলতে চাইছেন আপনি? মানেটা যে খুব সহজ মিস্টার সিনহা। আপনার আর সোনালী রায়ের সম্পর্কের ব্যাপারে আপনার স্ত্রী কিছু জানতেন না,
জানতো শুধুমাত্র রিয়া। হতেই পারে রিয়াকে সরিয়ে দিয়ে আপনি সবটা লুকোতে চেয়েছিলেন। হোয়াট? কি যাতা বলছেন আপনি? আমি আমার মেয়েকে শুধুমাত্র এই জন্য খুন করব? তাহলে পরিষ্কার করেই বলি, হতেই পারে আপনি হয়তো রিয়াকে সরিয়ে দিয়ে রীনা দেবীকেও সরাতে চেয়েছিলেন। আরে কি বলছেন এগুলো? যা খুশি তাই বললেই হলো নাকি? এটা তো হামেশাই হচ্ছে, বিয়ের বাইরে রিলেশনশিপ টেকাতে স্ত্রী বা স্বামীকে খুন। না হওয়ার তো কিছু নেই। এই দেখুন, অনেকক্ষণ ধরে আপনাদের বাজে কথা সহ্য করছি, আর কিন্তু আমি সহ্য করব না। বেরিয়ে যান এখান থেকে, আপনারা বেরিয়ে যান এখান থেকে, যান। তাহলে সিসিটিভি ফুটেজটা ডিলিট কে করলো? আপনি এবং আপনার ওয়াইফ ছাড়া তো নিশ্চয়ই আর কোনো অ্যাডমিন ছিল না, তাই না? দেখুন, আমার এইগুলো আর ভালো লাগছে না। কে অ্যাডমিন নয় আমার জানার দরকার নেই, এবং আপনার থেকেও আমি কিছু জানতে চাই না। আমি শুধু বলছি আপনি এখান থেকে বেরিয়ে যান। আমি কেন আমার মেয়েকে খুন করব? আর তাছাড়া আমরা দুজনেই অফিসে ছিলাম। আচ্ছা, আমি ধরে নিলাম আপনারা এই কাজ করেননি। তাহলে আপনাদের সিসিটিভি ক্যামেরা কে লগ ইন করলো, আর ফুটেজটাই বা কে ডিলিট করলো? আরে সেটা আমি কি করে জানবো? আশ্চর্য তো। মিসেস সিনহা, তাহলে আপনি বলুন এবার, ফুটেজ কি আপনি ডিলিট করেছেন? ম্যাডাম, আমি জানি আমার মেয়ের খুনি আসলে কে। কি? তুমি জানো আমাদের মেয়ের খুনি কে? তুমি কি বলছো কি এসব? তুমি মাথা ঠিক আছে তো তোমার? আপনি ধরা পড়ে গেছেন রাজীব বাবু। আপনি আপনার মেয়েকে খুন করেছেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার সিনহা। অসম্ভব, এইসব মিথ্যে। আমি আমার মেয়েকে খুন করিনি, খুন করতে পারিও না। এরপর হঠাৎ করে প্রাঞ্জলি নিজের রাগী ভাব বদলে অদ্ভুত একটা হাসি হেসে বলে, জানি তো এই সব মিথ্যে। আমি তো জাস্ট মজা করছি। প্রাঞ্জলির আচরণ, কথাবার্তা স্বপ্নীল এবং দীপ্তসী কিছুই বুঝতে পারে না। রাজীববাবু আরো রেগে গেলেন, আর রীনা দেবীও অবাক হয়ে প্রাঞ্জলির দিকে তাকিয়ে আছে। আমাদের সন্দেহভাজনদের মধ্যে প্রত্যেকের কাছেই রিয়াকে খুন করার শক্ত মোটিভ থাকলেও যে আসল খুনি তার কাছে কোনো শক্ত মোটিভ ছিল না, আর এটাই হলো তার সবচেয়ে বড় মোটিভ। সে ভেবেছিল সে সব দিক সামলে এমনভাবে কাজ করবে যাতে তার এগেনস্টে কোনো এভিডেন্সই না পাওয়া যায়। কিন্তু সব অন্যায়েরই ফাঁক আছে, ছিল এবং থাকবে। কি? অসম্ভব, এইসব মিথ্যে। কি বলছেন আপনি এগুলো? আর কিসের প্রমাণ আছে? আমি আমার মেয়েকে খুন করিনি, খুন করতেও পারি না। কি বলছেনটা কি আপনি? বুঝবেন, আসলে রিয়ার খুনের গল্পে কোনো খলনায়ক নয়, বরং একজন খলনায়িকা ছিলেন, আর তিনি হলেন মিসেস রীনা সিনহা। আপনি এসব কি ভুলভাল কথা বলছেন? গলা নামিয়ে কথা বলুন। রাজীব সিনহার মুখে এই কথাটা মানালেও আপনার মুখে মানাচ্ছে না, কারণ আপনিই আসল খুনি। সন্দেহ তো আমার প্রথম দিনই হয়েছিল, যখন দেখলাম আপনার অফিসের পোশাকের কলার অদ্ভুতভাবে ছেঁড়া ছিল, কারণ রিয়াকে শ্বাসরোধ করার সময় আপনার সাথে ধস্তাধস্তি হয়েছিল, যে ছিঁড়ে যাওয়াটা থেকে আপনার পোশাককে ওই ফেক কালো পোশাক বাঁচাতে পারেনি। তবে এটা ঠিক যে ওই কালো পোশাক পরায় প্রথমে আমি আপনাকে মহিলা বলে চিনতেই পারিনি। এছাড়া আপনার হাত লুকোনোরও প্রবণতা ছিল, যেটার কারণ রিয়ার গলা চেপে ধরার সময় আপনার হাতে রিয়ার আঁচড়ের দাগ। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আপনার ঘড়ির ডায়ালটা, যেটা ফাটা ছিল। স্বভাবতই সেদিন হাতাহাতিতে ফেটে যায়, কিন্তু আমি আপনাকে সেদিন কিছু বলিনি, কারণ আমি আপনাকে আরও একটু খেলিয়ে দেখতে চেয়েছিলাম যে আমার সন্দেহ ঠিক কিনা। আর সেটা দেখতে গিয়ে দেখলাম যে এক বিন্দুও ভুল নয়। রিয়ার খুনের পরেই আপনি আপনাদের ফ্যামিলি লয়ারের সাথে এই নিয়ে কথা বলেন এবং তাকে বলেন উইল চেঞ্জ করার কথা, কারণ উইলটা রিয়ার নামে ছিল, যেখানে একটা নয় দুটো উইল ছিল। একটা রাজীব বাবুর লেখা আর অপরটি আপনার বাপের বাড়ির। তাই
তাই সব মিলিয়ে সম্পত্তির অঙ্কটা খুব একটা কম নয়, তাই তো মিসেস সিনহা? এরপর সিসিটিভি রিকভার করা ফুটেজে দেখা ব্যক্তিটার চেহারা পুরোপুরি না মিললেও জুতো এবং হাঁটার ধরন মিলে গিয়েছিল আপনার সাথে। নিজের মেয়েকে আপনি সম্পত্তির লোভে মেরে ফেললেন। যদিও আপনি রাজীব বাবুকে সেদিন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য অনেক কথা বললেন, কিন্তু আপনার নিজেরও তো প্রথম প্রেমিকের সাথে একটা আলাদা সংসার আর একটা ছেলে আছে রিয়ার বয়সী। আর ওই চিঠিটা, ওটাও তো আপনিই লিখেছেন। কি ঠিক বলছি তো? আপনার লেখা আমরা জোগাড় করে হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে মিলিয়ে দেখেছি, হুবহু নকল করেছেন। কিন্তু ধরা তো আপনি পড়লেনই। সন্দেহ আর একটা কারণেও হয়েছিল, একমাত্র ঘরের মানুষই জানবে যে ঘরের কোন জিনিস কোথায় থাকে। ধস্তাধস্তির ব্যাপার লোকানোর জন্য সুন্দর করে আপনি সবকিছু গুছিয়ে রেখেছিলেন। রাজীববাবু যেন স্বপ্ন দেখছেন এই মুহূর্তে। ওনার সাথে কি হচ্ছে, উনি কি শুনছেন, কিছুই যেন বিশ্বাস করতে পারছেন না। রীনা দেবীর আলাদা সংসার আর সন্তান আছে। রীনা দেবী এবার ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, আমি রিয়াকে খুন করেছি। আসলে আমার প্রথম সন্তান আকাশ আর আমার প্রেমিকের, মানে আমার প্রথম স্বামীর অবস্থা খুব একটা ভালো ছিল না। আমি চাকরি করে যতটুকু পারতাম ওদের হেল্প করতাম। আকাশকে দেখতাম দুঃখ কষ্ট নিয়ে দিন কাটাতে, অথচ সে জায়গায় রিয়া না চাইতেই সব পেয়ে যেত। আমি সহ্য করতে পারিনি, তাই আমি ওকে রাগিয়ে দুঃখে সম্পত্তি ছিনিয়ে নেওয়ার লোভে মেরে ফেলেছি। রিয়াও তো আপনার সন্তান ছিল, তাই না? তারপরেও আপনি এমনটা করতে পারলেন কি করে সেটা ভেবেই আমি অবাক হচ্ছি। ছি, আপনার নিজের দুই সন্তানের মধ্যেই এমন হিংসা করতে শুরু করলেন? আমার কিছুই বিশ্বাস হচ্ছে না। কি হচ্ছে এগুলো? আমি ভাবতেও পারিনি জীবিত অবস্থায় আমার এইরকম করুণ দিন দেখতে হবে। কিভাবে পারলে তুমি এসব করতে? কিভাবে? তোমার সুবিধা অসুবিধা সব আমাকে বলতে পারতে, তাই বলে তুমি আমার মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নিলে। কে দিয়েছে তোমাকে এই অধিকার? কে? আমি তোমার মুখ দেখতে চাই না। আর তুমি এই মুহূর্তে আমার এক জীবন থেকে চলে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমি তোমার মুখও দেখতে চাই না। দিদি, তুমি এত কিছু কিভাবে বের করলে? প্রথম দিন যখন রীনা সিনহার মধ্যে এই অসঙ্গতিগুলো দেখেছিলাম, তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে ওনার গতিবিধির ওপর নজর রাখা খুব দরকার। তাই আমি রীনা সিনহার ওপর নজর রাখার জন্য একজন ইনফর্মার ঠিক করি। বেশ কিছুদিন পর তার থেকে খোঁজ পাই যে রীনা দেবী নিজের পারিবারিক উকিলের সাথে দেখা করেছেন সম্পত্তির উইল সংক্রান্ত ব্যাপারে। এছাড়া উনি উইকেন্ডে নিজের প্রথম প্রেমিকের সাথে দেখা করতে যান এবং তাদের সাথে অন্য একটা ফোন এবং সিম থেকে যোগাযোগ করেন। ইচ অ্যান্ড এভরি ডিটেলস, সিসিটিভি রিকভারি ফুটেজ সব মিলিয়ে আসল খুনিকে তার প্রমাণ পায় শেষমেশ। ইস, রিয়ার জন্য খুব কষ্ট হচ্ছে দিদি। ওর তো কোনো দোষ ছিল না। একদিকে বাবা পরকিয়া করছে আর আরেকদিকে মা একটা সংসার থাকা সত্ত্বেও আর একটা সংসার পেতেছে। আর সবচেয়ে বড় কথা, রিয়া যা সম্পত্তি পেত তা তো ওর ভাগ্যেইও পেত, অথচ সেই ভাগ্যই ওকে কেড়ে নিল। সত্যিই তাই। বাইরে থেকে যে সমস্ত পরিবারকে যত বেশি উচ্চশিক্ষিত, ধনী, সম্ভ্রান্ত বলে মনে হয়, সেই পরিবারগুলোর মধ্যে বেশিরভাগই আসলে এরকম ঘুণ ধরা।
যার বলি রিয়ার মতো সন্তানদেরকেই হতে হয়। আজ আপনারা শুনলেন গোয়েন্দা প্রাঞ্জলি সিরিজের আরও একটি গল্প, ফাঁসের ফাঁদে। গল্প পাঠে ছিলেন অভিক সাহা। গোয়েন্দা প্রাঞ্জলির চরিত্রে ছিলেন দেবস্মিতা দাস। সহকারী গোয়েন্দা স্বপ্নীলের চরিত্রে ছিলেন শুভম রায়চৌধুরী। সহকারী গোয়েন্দা দীপ্তশীর চরিত্রে ছিলেন দেবস্মিতা বিশ্বাস। রীনা সিনহার চরিত্রে মধুরা আচার্য। অমিত কুমার রায়ের চরিত্রে রূপঙ্কর চক্রবর্তী। সোনালী রায়ের চরিত্রে পূজা চক্রবর্তী। রিয়াঙ্কার চরিত্রে অদ্রিজা। সীমা চৌধুরীর চরিত্রে শর্মিষ্ঠা দাস। ডক্টর মুখার্জির চরিত্রে রাজ চট্টোপাধ্যায়। অভিষেকের চরিত্রে সৌভিক দাস। রাহুলের চরিত্রে রাজদীপ চক্রবর্তী। প্রিন্সিপালের চরিত্রে রাহুল রায়। সাব ইন্সপেক্টর সুজয়ের চরিত্রে মিনাজুল আলম। অনির্বাণ মিত্রর চরিত্রে প্রিয়ম চৌধুরী এবং রাজীবের চরিত্রে ছিলাম আমি, অভিষেক। আজকের গল্পের পোস্টার ডিজাইন করেছেন প্রত্যয়। আবহ নির্মাণে তৎপুরুষ প্রোডাকশন। নির্দেশনা, নাট্য রূপান্তর এবং সমগ্র পরিচালনায় ছিলাম আমি, অভিষেক। আবারও ফিরব আরেকটি নতুন জমজমাট গল্প নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শুভরাত্রি।